আমরা যখন কোনো লেক বা হ্রদের কথা ভাবি কি মনে আসে? হয়তো সুন্দর একটা দৃশ্য, তাই না? কিন্তু এর আড়ালে যে একটা বিশাল শক্তি লুকিয়ে আছে সেটা আমরা অনেকেই জানি না। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই শান্ত জলাধারগুলো আমাদের গ্রহের জন্য এক একজন অতন্ত্র প্রহরীর মতো কাজ করে। এই কথাটা দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। কি দারুণ, তাই না? হ্রদ শুধু পানি নয়, এটা যেন আমাদের এই গ্রহের গল্প বলে। আচ্ছা, প্রথমেই চলুন জেনে নিই এই যে বিশাল বিশাল হ্রদ এগুলো আসলে জন্মায় কিভাবে। কারণ প্রত্যেকটার হ্রদেরই কিন্তু একটা আলাদা জন্ম কাহিনী আছে। চলুন সেই গল্পগুলোই জেনে নেওয়া যাক। খুব সহজ করে বললে, হ্রদ হলো চারদিকে স্থল দিয়ে ঘেরা এক বিশাল জলাশয়। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল সব জলাধার তৈরি হয় কিভাবে? এর পেছনে কিন্তু প্রকৃতির নানান শক্তি কাজ করে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, পৃথিবীর দুটো বিশাল টেকটনিক প্লেট যখন একে অপরের থেকে সরে যেতে থাকে, তখন ভূপৃষ্ঠে তৈরি হয় বিশাল ফাটল। আর ঠিক সেখানেই হাজার হাজার বছর ধরে পানি জমে জন্ম নেয় বৈকাল বা টাঙ্গানিকার মতো অমছং গভীর আর প্রাচীন হ্রদ। একটু কল্পনা করুন তো, লাখ লাখ বছর আগের কথা, যখন বরফ যুগ ছিল, তখন বিশাল বিশাল বরফের গ্লেশিয়ার পাহাড়ের মতো করে মাটির ওপর দিয়ে এগিয়ে যেত আর মাটিকে আক্ষরিক অর্থে খোদাই করে বিশাল সব গর্ত তৈরি করত। পরে যখন বরফ গলে গেল, সেই গর্তগুলোই আজকের গ্রেট লেকস বা ফিনল্যান্ডের হাজারো হ্রদে পরিণত হয়েছে। আবার কিছু হ্রদের জন্ম কিন্তু আগুনের মধ্যে দিয়ে। অবাক হচ্ছেন? একটা মৃত আগ্নেয়গিরির বিশাল যে মুখ, জ্বালামুখ, সেখানে যখন হাজার হাজার বছর ধরে বৃষ্টির পানি জমতে থাকে, তখনই তৈরি হয় ক্র্যাটার লেকের মতো শ্বাসরুদ্ধকর সুন্দর এক হ্রদ। আবার দেখুন, নদীর কারণেও কিন্তু হ্রদের জন্ম হতে পারে। একটা নদী যখন তার আঁকাবাঁকা পুরনো পথটা ছেড়ে নতুন কোনো পথে বইতে শুরু করে, তখন তার ফেলে যাওয়া বাঁকটাতেই পানি জমে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়। আমাদের দেশে যে বিল বা হাওরগুলো দেখি, সেগুলোও কিন্তু অনেকটা এভাবেই তৈরি। তো হ্রদের জন্ম তো হলো, এবার চলুন পরের অংশে যাই। একটা ছোট্ট বিশ্বভ্রমণে বের হওয়া যাক। দেখব আমাদের এই গ্রহে কত অদ্ভুত, কত বৈচিত্র্যময় আর অবিশ্বাস্য সব হ্রদ ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবা যায় ১৬৪২ মিটার গভীর সাইবেরিয়ার বৈকাল হ্রদ এতটাই গভীর যে এর মধ্যে আস্ত কয়েকটা উঁচু বিল্ডিং কিন্তু অনায়াসে ডুবে যেতে পারে। আর এই ব্যাপারটা কিন্তু বেশ চমকপ্রদ। দেখুন, পৃথিবীতে ব্যবহারযোগ্য যে মিঠা পানি আছে তার প্রায় ৪১% আছে মাত্র দুটো জায়গায়। একটা হলো বৈকাল হ্রদ আর অন্যটা উত্তর আমেরিকার গ্রেট লেকস। ভাবা যায়? আচ্ছা, এবার চলুন একটু উঁচুতে যাওয়া যাক। একদম মেঘের রাজ্যে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার উঁচুতে আন্দিজ পর্বতমালার উপর আছে টিটিকাকা হ্রদ। এটা যেন আকাশের কাছাকাছি এক বিশাল জলরাজ্য, যেখানে আজও দিব্যি নৌকা চলে। দেখুন, সবচেয়ে বড় বা বৃহত্তম কথাটার মানে কিন্তু এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যেমন ধরুন, সুপিরিয়ার হ্রদ ক্ষেত্রফল বা এরিয়ার দিক থেকে সবচেয়ে বড়, কিন্তু বৈকাল হ্রদ তার অবিশ্বাস্য গভীরতার কারণে যে পরিমাণ পানি ধরে রাখে, সেই আয়তনের দিক থেকে সেই বিশ্বের বৃহত্তম। হ্রদের এই বৈচিত্র্য দেখলে সত্যিই অবাক হতে হয়। যেমন আমাদের দেশের কাপ্তাই হ্রদ, যেটা কিনা মানুষের হাতে তৈরি এক বিশাল সম্পদ। আবার অন্যদিকে অস্ট্রেলিয়ার হিলিয়ার হ্রদের কথা ভাবুন, তার টকটকে গোলাপি রংটা যেন প্রকৃতির এক জাদুকরী খেয়াল। তো এতক্ষণ তো আমরা হ্রদের সৌন্দর্য আর বিশালতা নিয়ে কথা বললাম, কিন্তু হ্রদ তো শুধু সৌন্দর্যের আধার নয়, এর একটা লুকানো শক্তিও আছে। এগুলো আমাদের গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণে একটা অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু ভেবে দেখুন, হ্রদ আমাদের পান করার জন্য আর চাষের জন্য পানি দেয়, আশেপাশের আবহাওয়াকে ঠান্ডা রাখে, আর অগণিত প্রাণীর বাসস্থান তো বটেই। কিন্তু এর সবচেয়ে বড় কাজটা কিন্তু এটা একদম নীরবে করে যায়, আর সেটা হলো আমাদের গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণ। এখন প্রশ্নটা হলো, এই যে শান্ত স্থির জলাধার, এগুলো জলবায়ু পরিবর্তনের মতো এত বড় একটা চ্যালেঞ্জের সাথে লড়ে কিভাবে? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। ব্যাপারটা বুঝতে হলে হ্রদগুলোকে একটা জীবন্ত ইতিহাসের বই হিসাবে ভাবতে পারেন। কিভাবে? দেখুন,
হ্রদের পানিতে থাকা শৈবাল আর ছোট ছোট জীবেরা বাতাস থেকে কার্বন শোষে নেয়। যখন তারা মরে যায় তখন তাদের দেহগুলো হ্রদের একদম নিচে মানে তলানিতে গিয়ে জমা হয়। এরপর ওপর থেকে আরও পলি জমতে থাকে আর তাদের কার্বন ভর্তি দেহাবশেষগুলো চাপা পড়ে যায়। এই প্রক্রিয়ায় হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ বছরের জন্য কার্বনটা বায়ুমণ্ডল থেকে পুরোপুরি আটকে যায়। এভাবেই হ্রদগুলো প্রাকৃতিকভাবে কার্বন শুষে নিয়ে আমাদের পৃথিবীকে শীতল রাখতে সাহায্য করে। কিন্তু প্রকৃতির এই যে অমূল্য সম্পদ, এই যে নীরব প্রহরী, তারা আজ নিজেরাই বিরাট হুমকির মুখে। আর দুঃখজনক হলেও সত্যি, এই হুমকির পেছনের মূল কারণটা হলাম আমরা, মানুষ। শিল্পের বর্জ্য, দূষণ, পানির অপরিকল্পিত ব্যবহার আর অবশ্যই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে অনেক হ্রদ আজ সংকুচিত হয়ে যাচ্ছে, কোনোটা তো শুকিয়েই যাচ্ছে। তাদের যে স্বচ্ছ নীল আয়না, সেগুলো যেন দিন দিন ম্লান হয়ে আসছে। এর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মর্মান্তিক উদাহরণ হল আরাল সাগর। একটা সময় ছিল যখন এটা ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ। ভাবা যায়? একবার এই ভয়ঙ্কর পরিবর্তনটা দেখুন। মাত্র কয়েক দশক আগেও যেখানে ছিল জীবন আর মৎস্যজীবীদের কোলাহল, আজ সেখানে শুধু মরিচা পড়া জাহাজের কঙ্কাল পড়ে আছে একটা বিশাল মরুভূমিতে। কৃষিকাজের জন্য নদীর পানি অন্যদিকে সরিয়ে নেওয়ার ফল যে কতটা মারাত্মক হতে পারে, আরাল সাগর তার এক জীবন্ত, করুণ উদাহরণ। সুতরাং আরাল সাগরের এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটা বিরাট সতর্কবার্তা। এখন এই গল্পের পরের অংশে আমাদের ভূমিকা কি হবে, সেই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, হ্রদগুলো শুধুই কিছু জলাশয় নয়, এগুলো আমাদের গ্রহের স্বাস্থ্যের নীরব অভিভাবক। আমাদের পানি সরবরাহ থেকে শুরু করে গ্রহের কার্বন জমিয়ে রাখা পর্যন্ত এরা সব কিছুই করে। এরা হয়তো নীরব, কিন্তু এদের ভূমিকাটা অপরিহার্য। তাই শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি এই হ্রদগুলোকে আমরা পৃথিবীর ডায়েরি বলে ধরি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যখন এই ডায়েরির শেষ পাতাগুলো পড়বে, তখন তারা আমাদের সম্পর্কে কি জানবে? তারা কি আমাদের কথা পড়বে তাদের রক্ষক হিসেবে, নাকি তাদের ধ্বংসের কারণ হিসেবে? এই ভাবনাটা আমাদের সবার জন্য রইল।